8 মাসেও গুম হওয়া নেতাদের হদিস নেই, অন্তর্বর্তী সরকার নিয়ে ক্ষোভ প্রকাশ রিজভির। জানাব ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের ইঙ্গিতপূর্ণ কথা। আরও জানাব জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী ওসিরা কে কোথায়, এবং সর্বশেষে জানাবো ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 8 মাসেও গুম হওয়া নেতাদের হদিশ নেই, অন্তর্বর্তী সরকার নিয়ে ক্ষোভ প্রকাশ রিজভির। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের 8 মাস অতিবাহিত হলেও গুম হওয়া বিএনপি নেতাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি প্রশ্ন তুলেন, গুম কমিশন কি করছে? কোথায় ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ অন্যরা? তাদের ফিরিয়ে আনার দায়িত্ব কে নেবে? রিজভী দাবি করেন, সিলেট সীমান্তে ভারতের টিপাইমুখ বাঁধের প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কারণেই ইলিয়াস আলী নিখোঁজ হন। তিনি বলেন, যারা সহ্য করতে পারেনি তাদের যৌথ প্রযোজনায় ইলিয়াস আলীকে অদৃশ্য করা হয়েছে। ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের ইঙ্গিতপূর্ণ কথা। বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। এছাড়া ভারত গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে রয়েছে। নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় তিনি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেন। রণধীর বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই। আমরা গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে। সাম্প্রতিক বাণিজ্যিক ইস্যু এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে এই কূটনৈতিক বলেন, বাণিজ্য বিষয়ক ইস্যুতে গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে একটি ঘোষণা দিয়েছি। আমরা এই ব্যবস্থা নিয়েছি আমাদের বন্দর ও বিমানবন্দরের জট দেখে। কিন্তু আপনাদের আমি মনে করিয়ে দিই, আমরা এই ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশ সাইডে কি কি হয়েছে সেটি দেখবেন। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও নেপাল ও ভুটান বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, আঞ্চলিক একত্রীকরণ এবং বাণিজ্য বিষয়ক ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমাদের যে ঘোষণা, এটি কোনোভাবেই নেপাল ও ভুটানের বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না। দেখুন, আমাদের মাথায় আছে আঞ্চলিক বাণিজ্যকে বর্ধিত করার প্রয়োজনীয়তা আছে, আর আমি এভাবে বাংলাদেশ ভারত সম্পর্ককে দেখতে চাই। আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক চাওয়া অব্যাহত রেখেছি। গত 8 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 2020 সাল থেকে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে তারা। এই সময় বিমানবন্দর ও স্থলবন্দরে পণ্য চটের কথা উল্লেখ করেন তারা। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী ওসিরা কে কোথায়? 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলাকারী ঢাকার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ওসি নামে মামলা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার অনেকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে কয়েকজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সম্প্রতি সারা বাংলার পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে খোঁজ খবর নিয়ে ঢাকার ওসিদের বর্তমান অবস্থানের বিষয়ে জানা গেছে। ছাত্র আন্দোলন চলাকালে ওসিদের মধ্যে সবচেয়ে বেশি মারমুখী ছিলেন উত্তরা পূর্ব থানার ওসি, যাত্রাবাড়ি থানার ওসি, মিরপুর মডেল থানার ওসি, পল্টন থানার ওসি, শাহবাগ থানার ওসি, বাড্ডা থানার ওসি, ওয়ারি থানার ওসি, বংশাল থানার ওসি, মতিঝিল থানার ওসি, নিউ মার্কেট থানার ওসি, ধানমন্ডি থানার ওসি, মোহাম্মদপুর থানার ওসি, আদাপুর থানার ওসি, খিলগাঁও থানার ওসি, রামপুরা থানার ওসি, বনানী থানার ওসি, কাফরুল থানার ওসি, চকবাজার থানার ওসি ও কদমতলী থানার ওসি। এদের চেয়ে একটু কম মারমুখী ছিলেন শেরেবাংলা নগর থানার ওসি, কলাবাগান থানার ওসি, রমনা থানার ওসি, শাহজাহানপুর থানার ওসি, গুলশান থানার ওসি, তেজগাঁও থানার ওসি, লালবাগ থানার ওসি, সূত্রাপুর থানার ওসি, শ্যামপুর থানার ওসি, উত্তরা পশ্চিম থানার ওসি, পল্লবী থানার ওসি, তুরাক থানার ওসি, খিলক্ষেত থানার ওসি, ভাটারা থানার ওসি, হাতিরঝিল থানার ওসি, ভাটারা থানার ওসি, হাতিরঝিল থানার ওসি ও ডেমরা থানার ওসি। রাজধানীতে 50টি থানা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারমুখী ছিলেন 20 থানার ওসি। দ্বিতীয় বেশি মারমুখী ছিলেন 16টি থানার ওসি। বাকি 14টি থানার ওসি তেমন মারমুখী ছিলেন না বলে তদন্তে উঠে এসেছে। বাকি 14টি থানার ওসি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হুকুম শুনলেও সেইভাবে মারমুখী হয়ে ওঠেননি, অর্থাৎ ছাত্র জনতার উপর সেরকম কোনো গুলি বর্ষণ করেননি। আন্দোলন দমানোর জন্য কৌশলী ভূমিকায় ছিলেন। আবার অনেকে থানা এলাকায় সেরকম আন্দোলনও ছিল না বলে উঠে এসেছে।
এর মধ্যে কামরাঙ্গীচর থানা, গেন্ডারিয়া থানা, হাজারীবাগ থানা, দারুস সালাম থানা, রূপনগর থানা, ক্যান্টনমেন্ট থানা অন্যতম। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে গেলে ঢাকা সহ সারা দেশের পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়ে। পুলিশ ছাড়াই বেশ কিছুদিন চলে দেশ। বিশেষ করে মারমুখী পুলিশ সদস্যদের কারণে অন্যান্য পুলিশ সদস্যরাও নিষ্ক্রিয় হয়ে যায়, কারণ তখন পুলিশ দেখলেই জনতা হামলে পড়ছিল। দেশ স্বাভাবিক হতে শুরু করলে মারমুখী ওসিদের বিরুদ্ধে মামলা হতে থাকে। তখন ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত পুলিশ সদস্যরা পালিয়ে যায়। পুলিশ সদর দপ্তর থেকে দীর্ঘদিন ধরে পলাতক পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানালেও সাড়া মেলেনি। তবে মারমুখী বেশ কিছু পুলিশ চাকুরিতে যোগ দিয়েছিলেন, এদের মধ্যে অনেকে গ্রেফতার করা হয়, বাকিরা এখানে পলাতক রয়েছেন। যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তিনি এখন কারাগারে রয়েছেন। জুলাই আন্দোলন চলাকালে তার নির্দেশে ছাত্র জনতার উপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করে একাধিক হত্যাকাণ্ড ঘটানো হয়। গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম কাজলকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনিও গুলশান শাহজাদপুর এলাকায় আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করেন, এতে বেশ কয়েকজন নিহত হন। তবে বনানী থানার সাবেক আলোচিত ওসি বি এম ফরমান আলী মারমুখী আচরণ করেও পালিয়ে যাওয়ায় গ্রেফতার থেকে বেঁচে যান। পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেফতার হওয়া সাবেক ওসি শাহ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গত 9 জানুয়ারি তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল, তবে তার আগেই তিনি কৌশলে পালিয়ে যান। পরে ডিএমপি কমিশনার এক অনুষ্ঠানে বলেন, সম্ভবত ওসি শাহ আলম ভারতে পালিয়ে গেছেন, তবে তার বিরুদ্ধে সারা দেশের রেড অ্যালার্ট জারি করা আছে। রমনা মডেল থানার আলোচিত সাবেক ওসি মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ, তিনিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রয়েছেন। 71 গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। 71 পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে দেশটিকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলকে 71-এর জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফ করে কথা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে আমি পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অভিবাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা দেওয়া, 1970 সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। প্রায় 15 বছর পর আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দেশটির পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন, আর ঢাকার পক্ষে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন নেতৃত্ব দেন। 2 ঘন্টার বেশি সময় ধরে উভয় পক্ষের আলোচনা চলে। অমীমাংসিত বিষয়ে বাংলাদেশের উত্থানকে পাকিস্তানের উত্তর জানতে চাইলে জসিমউদ্দিন বলেন, তারা বলেছে এই বিষয়টি নিয়ে তারা রিমেইন এঙ্গেজ থাকবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সামনের দিনে। পাকিস্তানের সঙ্গে আজকের বৈঠকটি নিয়মিত হওয়ার কথা। কাজেই 2010 সালের পর যে বৈঠকটি হলো সেটি নিয়ে আমরা আশা করি না যে একদিনের সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তাদের দিক থেকে এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে আলোচনা করার সদিচ্ছা তারা ব্যক্ত করেছে। 71 ক্ষমার বিষয়ে পাকিস্তানের অবস্থান নিয়ে পররাষ্ট্র সচিব বলেন, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি এবং কূটনীতির কাজ হচ্ছে আমাদের অবস্থান তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টি এমন হয় যে আমি বিষয়টি তোলার পরে তারা আলোচনার মধ্যে রাখতে চাননি, তারা বলেছে এই নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। কাজেই আলোচনার প্রেক্ষিতে আমি ভবিষ্যতে আলোচনার জন্য প্রস্তুতি নেব, এটা হচ্ছে আমার অবস্থান। বৈঠকে অমীমাংসিত বিষয় তোলার কারণ তুলে ধরেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, আমরা দুটো পয়েন্ট মাথায় রেখে বিষয়টি উত্থাপন করেছি। একটি হচ্ছে 1.5 দশক পর আমরা এটা নিয়ে বসলাম, কাজেই পুনরায় বিষয়টি তোলা উচিত, এটা তোলা উচিত কারণ তুলেছি এটার ন্যায্যতা। এছাড়া আমরা পাকিস্তানের প্রতিনিধি দলকে বলেছি, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়েছে সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতার কারণে। তিনি বলেন, সেদিক থেকে সম্পর্ক একটি শক্তিশালী ভিত্তিতে দাঁড় করাতে গেলে আমাদের এই অমীমাংসিত বিষয়গুলোকে
মীমাংসা করার প্রয়োজন এবং এটা বলেছে, আমরা মনে করি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন যে সম্পর্ক এই সময়টাতে এই বিষয়গুলো সমাধান করার জন্য উপযুক্ত সময়। পাকিস্তানের কাছে বাংলাদেশের ভারপ্রাপ্ত ক্ষতিপূরণের পরিসংখ্যান তুলে ধরে জসিম উদ্দিন জানান, বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয় সাবেক ডেপুটি চেয়ারম্যান একটি হিসাব অনুযায়ী 4,000 মিলিয়ন ইউএস ডলার পাওনা। আরেকটি হিসাবে বলা হয়েছে 4.32 বিলিয়ন। এটি একটি, আমরা আজকের আলোচনায় এই ফিগারটি উল্লেখ করেছি। আরেকটি হচ্ছে 1970 সালের নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এজেন্সি 200 মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটার হিসাব আমরা চেয়েছি। হিসাব পাওনার ক্ষেত্রে বাংলাদেশ বর্ধিত হার যুক্ত করেছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, এটি আরো বিস্তারিত আলোচনা করার বিষয়ে আজকে আমরা তাদের কাছে যেটা শুনতে চেয়েছি, আমরা এই বিষয়ে এঙ্গেজ থাকব। এই বিষয়ে গত 1.5 দশকে কোনো আলোচনা হয়নি, কাজে আমাদের লক্ষ্য ছিল বিষয়টি তাদের নজরে আনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।